কনসিডার ইনিশিয়ালি কি বলেছে, পার্টিকেল কটা ছিল, 4টে নাকি 5টা? দেখো ওর মধ্যে লেখা আছে 4টে, তাহলে ওটাকে কনসিডার করেন, খুব ভালো কথা। আমি তো এই যেহেতু অ্যাড করলাম, তাহলে আগে আমার পার্টিকেল ছিল 4খানা, এখন কটা হলো 3খানা, তাহলে নাম্বার অফ পার্টিকেল কমলো। নাম্বার অফ পার্টিকেল যদি কমে, তাহলে নাম্বার অফ পার্টিকেল কমছে, বুঝতে পেরেছিস? তাহলে দ্রবণের সংখ্যাগত ধর্ম হচ্ছে আমার কি ভাই, হিমাঙ্কের অবনমন। আচ্ছা, কোশ্চেনে কি বলেছে, দ্রবণের হিমাঙ্ক কমে যায় না বেড়ে যায়? দ্রবণের হিমাঙ্ক বলেছে তো, দ্রবণের এখানে এটাতে বাষ্পচাপ বলেছে আর ওইটাতে হিমাঙ্ক বলেছে। ওখানে কি বলেছে, ওইটাতে হিমাঙ্ক বলেছে টেস্ট পেপারে হিমাঙ্ক। আচ্ছা, তাহলে আমি জানি ভাই যত আমার নাম্বার অফ পার্টিকেল কমবে তত আমার কি কমবে, ডেল্টা টিবি। ডেল্টা টিবির সাথে কি রিলেশন, এটা ভাই বয়লিং পয়েন্ট চলে গেল, ডেল্টা টিএফ, ঠিক আছে, ডেল্টা টিএফ। ডেল্টা টিএফ মানে কি ছিল বেসিক্যালি, কেএফ ইনটু পোলারিটি ইনটু আই। ওই পাটা আমার দরকার নেই, টিএফ মাইনাস টিএফ জিরো, তাই তো? টিএফ মাইনাস টিএফ জিরো তো, ডেল্টা টিএফ মানে, ডেল্টা টিএফ মানে কি ছিল, টিএফ জিরো মাইনাস টিএফ, তাই তো? টিএফ জিরো মানে কি, বিশুদ্ধটার টিএফ জিরো মাইনাস টিএফ, বুঝতে পারছিস? টিএফ জিরো মাইনাস টিএফ। তাহলে ভাই যত আমার নাম্বার অফ পার্টিকেল যদি কমে যায়, তাহলে আমার হিমাঙ্কের কি হবে, অবনমন হবে। কেন নাম্বার অফ পার্টিকেল কমলে কেন হিমাঙ্কের অবনমন হবে? দেখ তুই এই কোশ্চেন এর মধ্যেও পড়েছিস, নাম্বার অফ পার্টিকেল কমলে কেন হিমাঙ্কের অবনমন হবে, সংকট ধর্ম ওই জন্য। এখানে কোশ্চেনটা কি বাষ্পচাপ দিয়ে, এই দ্রবণের হিমাঙ্ক বৃদ্ধি পায় বলেছে তো, দ্রবণের হিমাঙ্ক বৃদ্ধি পায়, কোথায় কমবে কোথায় বাড়বে? তো আমি ওই জন্য বলছি হিমাঙ্ক বৃদ্ধি পায়, কোশ্চেন ভালো করে দেখ, দ্রবণের হিমাঙ্ক বৃদ্ধি পায়, দ্রবণের হিমাঙ্ক বৃদ্ধি পায়। তাহলে ভাই নাম্বার অফ পার্টিকেল যদি কমে, তাহলে এই গ্যাপটা কমছে, এই গ্যাপ কমছে মানে কি, টিএফটা অলমোস্ট টিএফ জিরোর দিকে আসছে, তো টিএফ যদি টিএফ জিরোর দিকে আসে, তাহলে তো আমার হিমাঙ্ক বাড়বে। তো সলিউশন চ্যাপ্টারে কোনো কোশ্চেন আছে যেখানে আছে এরকম দ্রবণের হিমাঙ্ক বৃদ্ধি পায় কেন? সলিউশন চ্যাপ্টারে কোনো কোশ্চেন আছে দ্রবণের হিমাঙ্ক বৃদ্ধি পায় কেন? এরকম একটা কোশ্চেন আছে, মানে এরকম একটা মানে মোলাল দিয়ে দিয়েছে ভ্যালু, তার বলেছে জলীয় দ্রবণের হিমাঙ্ক গ্লুকোজের জলীয় দ্রবণের প্রায় দ্বিগুণ হয়, এরকম দিয়েছে একটা কোশ্চেন। এরকম আছে, ওই অনুশীলন 117 পেজ। একটা কোশ্চেন পাওয়া গেছে একদম এক্স্যাক্টলি সেম কোশ্চেন, উচ্চ মাধ্যমিক 2017,
উচ্চ মাধ্যমিক 2017 কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনের অরের কোশ্চেন দেখা যাচ্ছে। জলে ইউরিয়া যোগ করলে হিমাঙ্ক কমে যায় কেন ব্যাখ্যা করো। জলে ইউরিয়া যোগ করলে হিমাঙ্ক কমে যায় কেন ব্যাখ্যা করো। তার অ্যান্সার পাশেই লেখা আছে, তার অ্যান্সার পাশে লেখা আছে। তার অ্যান্সার তোকে বলেছিলাম, এগুলো মার্কও করেছিলাম হয়তো, বা মার্ক তো করার কিছু নেই, তোকে বলেছিলাম উচ্চ মাধ্যমিক কোশ্চেন পড়তে। এটা এই কোশ্চেন টেস্ট পেপারেও আছে। তো বেসিক্যালি আমার এর মধ্যে ভাই হিমাঙ্ক কমে যাচ্ছে কেন, ইউরিয়া যোগ করলে, কারণ ইউরিয়া যোগ করলে আমার নাম্বার অফ পার্টিকেল বাড়ছে, ঠিক আছে, নাম্বার অফ পার্টিকেল বাড়বে, ওর মধ্যে লেখা আছে, ওর মধ্যে কি লেখা আছে। ওই হিমাঙ্ক কমে যাচ্ছে মানে হিমাঙ্কের অবনমন বেড়ে যাচ্ছে। হিমাঙ্ক কমছে মানে, হিমাঙ্ক কমছে মানে কি, হিমাঙ্ক কমছে মানে অবশ্যই আগে ধর 0-তে হতো, ওয়াটার 0-তে হতো, হিমাঙ্ক কমে গেল তার মানে কি বলতো, এখন -10-এ হবে, ব্যাপারটা এরকম স্বাভাবিক হয়, -10-এ হবে। আর হিমাঙ্ক বেড়ে যাওয়া মানে কি, এই ধর 10-এ চলে গেলো, 10 ডিগ্রি সেন্টিগ্রেড, +10 ডিগ্রি সেন্টিগ্রেড, কোনো টেম্পারেচার কমে যাওয়া মানে কি 0 থেকে আরও মাইনাসের দিকে চলে যাওয়া, তাই না। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার আছে তো, আমার ইউরিয়া যোগ করলে কেন হচ্ছে, বাষ্পচাপ বাড়ছে, তাহলে ইউরিয়া দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ জলের তুলনায় কম হয়, উক্ত ধরনের হিমাঙ্ক কমে যায়। লাস্ট লাইনটা দেখতে পাচ্ছিস, তাহলে এর যেরকম এক্সপ্লেনেশন আছে ওটা আমি সেম আগে কি করবো, তাহলে ওই ইকুয়েশনটা সেমভাবে লিখবো, যেটা আছে K2HgI4, ওখান থেকে বললাম কি নাম্বার অফ পার্টিকেল গেল কমে, তারপর আমি লাস্ট কনক্লুশনটা টানছি কি নাম্বার অফ পার্টিকেল যদি কমে যায়, দেখ এখানে পার্টিকেল দিয়ে দেওয়া আছে ইউরিয়ার মধ্যে, জলে ইউরিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বাষ্পচাপ সম উষ্ণতায় বিশুদ্ধ জল অপেক্ষা কম হয়। ইউরিয়া যোগ করলে বাষ্পচাপ কেন কমে যায়, তার কারণ সিম্পলি ভাবি, ইউরিয়া যোগ করলে আমার সারফেসের উপরে পার্টিকেল বেড়ে গেল, অবশ্যই ইউরিয়া যোগ করলে আমার সারফেসের উপরে পার্টিকেল বেড়ে গেল। ইউরিয়া তো নিজে উঠবে না, ওয়াটার একা উঠতো, ভাই ওয়াটারের জন্য বাষ্পচাপ পেতাম, যেহেতু আমার সারফেসে ওয়াটারের সাথে সাথে ইউরিয়া ঢুকে গেছে, ইউরিয়া তো নিজে উঠবে না, তাহলে ওয়াটার যতগুলো উঠবে সেটার নাম্বার আমার কমে গেল কেন, তার কারণ ভাই ইউরিয়া ফার্স্ট কথা ওয়াটারকে টেনে ধরে রেখে দেবে, আর সেকেন্ড অফ অল হচ্ছে আমার কি ভাই, ওয়াটার এর অ্যামাউন্ট তো কমে গেল সারফেসে। যদি আমি ধর এটা সারফেসের মধ্যে ওয়াটার ছিল, তাহলে এতক্ষণ শুধুমাত্র ওয়াটারই আমার উঠছিল, এবার যখন আমি ইউরিয়া অ্যাড করলাম সারফেসের মধ্যে আমার ইউরিয়া চলে আসলো, বুঝতে পারছিস। এইবারে ইউরিয়া তো নিজে উঠবে না, ওয়াটারকে উঠতে দেবে না, তাহলে আগে আমি যে অ্যামাউন্টের ভেপার পেতাম এখন আমার অ্যামাউন্টের ভেপার কমে যাবে, অ্যামাউন্ট অফ ভেপার কমবে, তাহলে বাষ্পচাপ আমার কমলো, ঠিক আছে, বাষ্পচাপ আমার কমেছে, বুঝেছিস। বাষ্পচাপ যদি আমার কমে যায় তাহলে আমার কি হয় ভাই, হিমাঙ্কও কমবে, ঠিক আছে, বাষ্পচাপ করলো হিমাঙ্ক কমলো। এইবারে এই কোশ্চেনের কথা ভাব, এই কোশ্চেনে আমার কি হয়েছে ভাই, সারফেসের উপরে নাম্বার অফ পার্টিকেল কি হয়েছে, K2HgI4 হওয়ার পর আগে ছিল 4খানা, এখন দেখ নাম্বার অফ পার্টিকেল 3খানা, আগে ছিল 4খানা এখন হলো 3খানা, তার মানে আগে নাম্বার অফ পার্টিকেল বেশি ছিল, এখন কিন্তু নাম্বার অফ পার্টিকেল কমে গেল, তাহলে নাম্বার অফ পার্টিকেল কমলে আমার কিন্তু ভাই বাষ্পচাপ যাবে বেড়ে, স্বাভাবিক তো, নাম্বার অফ পার্টিকেল কমে যাচ্ছে, কারণ এ তো ভাই নিজে উঠবে না, ওয়াটার তো উঠছিল, তার আগের বার আমার কি ছিল, জল প্লাস কেআই এর ভাই 4খানা পার্টিকেল ছিল, এখন আমি যেই ওর মধ্যে HgI2 অ্যাড করলাম হয়ে গেল কি জল প্লাস এরা, তাহলে আগে আমার নাম্বার অফ পার্টিকেল এখানে বেশি ছিল, এখন আমার নাম্বার অফ পার্টিকেল কম, তাহলে বাষ্পচাপ এখন আমার কী হবে বলতো, আগে থেকে আবার বেড়ে যাবে, তাহলে বাষ্পচাপ যদি বেড়ে যায় তাহলে তুই বলবি সিম্পলি হিমাঙ্ক বাড়বে, বোঝা গেল, এই হচ্ছে তোর আমার অ্যান্সার, বোঝা গেছে। তাহলে তুই সিম্পলি খাতার উপরে একটা কনক্লুশন লিখে রাখতে পারিস, খাতা বা বইয়ের উপরে, বাষ্পচাপ যদি কম হয় তাহলে আমার হিমাঙ্ক হবে হচ্ছে কম, বাষ্পচাপ যদি হয় বেশি তাহলে হিমাঙ্ক হবে হচ্ছে বেশি, বোঝা গেছে। বাষ্পচাপ করলে স্ফুটনাঙ্ক, তাই তো, সেম একটা রিলেশন বার করছি। আচ্ছা, কেন বললাম ভাই বাষ্পচাপ কমলে আমার হিমাঙ্ক কমবে, বাষ্পচাপ বাড়লে আমার হিমাঙ্ক বাড়বে, তার কারণ একটা গ্রাফের মধ্যে চলে যাই, দেখবে একটা গ্রাফ, এই গ্রাফ তোর কোনোদিন আজ অব্দি আসেনি উচ্চ মাধ্যমিকে ডাইরেক্ট গ্রাফ আঁকতে, সেই গ্রাফ দেখলেই বুঝাবো বাষ্পচাপের সাথে কেন হিমাঙ্কের এই কথাটা বললাম, তুই স্ফুটনাঙ্কের কথা তুই নিজেই বলতে পারিস, স্ফুটনাঙ্কের কনক্লুশনে নিজেই আসতে পারি, বাষ্পচাপ কমলে কেন আমার হিমাঙ্ক কমে যাচ্ছে, ঠিক আছে। তুই দেখ এটা তোর হিমাঙ্কের অবনমন যেখানে আছে বইয়ের মধ্যে বার কর, হিমাঙ্কের অবনমন, সেখানে দেখ সুন্দর করে একটা গ্রাফ আঁকা আছে, হিমাঙ্কের অবনমন যেখানে আছে দেখ সেখানে একটা গ্রাফ আঁকা আছে, চিত্র 2.10 হবে, ঠিক আছে, চিত্র 2.10 নাকি, আচ্ছা ঠিক আছে, বাষ্পচাপ বনাম উষ্ণতার একটা গ্রাফ আছে, বাষ্পচাপ ভার্সেস উষ্ণতা, তুই ভালো করে গ্রাফের দিকে দেখ, ওই যে ভাই পয়েন্টগুলো, ওই যে জাংশনগুলো, ওগুলোই তো হচ্ছে আমার হিমাঙ্ক,
ঠিক আছে, ওই যে জাংশনগুলো ওগুলো হচ্ছে আমার হিমাঙ্ক। ওকে, এবারে তুই দেখ বাষ্পচাপ নিচের দিকে হলে দেখ আমার টিএফ প্রাইম নিচের দিকে, স্বাভাবিক হয় টিএফ প্রাইমের ভ্যালু তো আমার টিএফ এর থেকে কম, কম না? তা বাষ্পচাপ কোনটায় কম? অবশ্যই যেখানে টিএফ প্রাইমের করেসপন্ডিং বাষ্পচাপের ভ্যালুটা কম, মানে আমি ওটাকে এক্স অ্যাক্সিসে টেনে দিচ্ছি আর ওয়াই অ্যাক্সিসে টানছি, দেখ বুঝতেই পারছিস আমি ডি থেকে যদি বাষ্পচাপের অ্যাক্সিসে টানি তাহলে ভ্যালুটা অবশ্যই আমার কম হবে, বাষ্পচাপের ভ্যালুটা আমার কম, তাহলে হিমাঙ্ক কম বাষ্পচাপ কম, বোঝা গেল? তুই টিএফ এর বি থেকে টান বাষ্পচাপের অ্যাক্সিসের উপর, অবশ্যই দেখ ভ্যালু তুই বেশি পাবি, হিমাঙ্ক কম বাষ্পচাপ কম, হিমাঙ্ক বেশি বাষ্পচাপ বেশি। আচ্ছা, এবারে তুই চলে যাবি হচ্ছে আরেকটা সেম ডায়াগ্রাম, কোন ডায়াগ্রাম? চলে যা, ওর আগে বেরিয়ে চিত্র কত হবে? 2.11 2.11, ওকে, সেম ডায়াগ্রাম। চল দেখ টিবি আর টিবি প্রাইম দেখতে পাচ্ছিস? আচ্ছা, বাষ্পচাপ দ্রাবক দ্রবণ দেখা যাচ্ছে। আচ্ছা, তুই দেখ বাষ্পচাপ যদি বেশি হয়, বাষ্পচাপ আমার কি ভাই পিএটিএম দেওয়া আছে, ফিক্সড করলাম বাষ্পচাপ, এইবার ওখান থেকে টানছি, বাষ্পচাপ বেশি হলে আমার এখন দ্রবণের স্ফুটনাঙ্ক বাড়বে কিনা, বাষ্পচাপ বেশি হলে আমার দ্রবণের স্ফুটনাঙ্ক বাড়বে কিনা, ভালো করে দেখ, বাষ্পচাপ যদি বেশি হয় তাহলে দ্রবণের স্ফুটনাঙ্ক বাড়বে না বাড়বে না? যদি বেশি হয় তুই ভাব না, এই পিএটিএম এর উপরে কোনো একটা অ্যাক্সিস ভাব, পিএটিএম এর তুই উপরে যে কোনো একটা ভাব, একটা নতুন দাগ টান মনে মনে, যদি তুমি বাড়িস তাহলে অবশ্যই টিভি প্রাইমের ভ্যালু তো বেড়ে যাচ্ছে, হ্যাঁ আচ্ছা তো বুঝতে পারলি? তাহলে আমি যদি দেখ পিএটিএম যেটা আঁকা আছে তার উপরে আমি একটা মনে মনে আরেকটা দাগ টানছি, মনে মনে একটা দাগ টেন দেখি, তাহলে দেখ সাপোজ সিমিলার ওয়েতে আমার লালটাকে আগে ক্রস করবে, নীলটাকে করবে পরে ক্রস, এবার তুই নীলের যেখানে ক্রস করলো সেখান থেকে আমি একটা উষ্ণতার অ্যাক্সিসের উপর দাগ টানবো, তাহলে স্বাভাবিকভাবে টিভি প্রাইমের ভ্যালু আরও বাড়বে, বোঝা গেল? তাহলে বাষ্পচাপ বাড়লে আমার একইভাবে স্ফুটনাঙ্কও বাড়বে, আমি গ্রাফ থেকেই কনক্লুশনে আসছি, ঠিক আছে? বুঝতে পেরেছিস? কিন্তু স্ফুটনাঙ্কের উন্নয়ন তো কনস্ট্যান্টই থাকছে ওটারে। স্ফুটনাঙ্কের উন্নয়ন, আর তখন তো আমার ভাই টিভির ভ্যালুও চেঞ্জ হবে, এবার গ্রাফটা তো তোর এখানে প্যারালালি এরকম চালিয়ে দিয়েছে, তো ওটা তো এরকম এক্স্যাক্টলি প্যারালাল যায় না, বাড়তে বাড়তে যাবে, ঠিক আছে? গ্যাপগুলো আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে? এবার যেহেতু এসব কোশ্চেন এত ওই গ্যাপের কোশ্চেন তো আমার বোর্ডে করে না বা জয়েন্টও করে না, এইগুলো হচ্ছে আছে কোথায়, এগুলো হচ্ছে ফেজ ইকুইলিব্রিয়া বলে একটা চ্যাপ্টার আছে, বিটেক পড়লে তখন থাকবে ফেজ ইকুইলিব্রিয়া, সলিড থেকে লিকুইডের কনভার্সন, সেখানেও আমার ভাই কীভাবে টেম্পারেচারের রোল প্লে করছে সেগুলো আমার তো নেই, তুই এতদিন অবধি শুধুমাত্র গ্যাস পড়েছিস, গ্যাসের মধ্যে হয়তো ইকুয়েশন পড়েছিস, কিন্তু সলিডের জন্য কোন ইকুয়েশন ইউজ করবো, লিকুইডের জন্য এক্স্যাক্টলি কোন ইকুয়েশন ইউজ করবো, ঠিক আছে, সেগুলো আমার তো নেই। ওকে, বুঝা গেছে? চল এবার তুই এই দিয়ে ওয়ালের কোশ্চেনটা কি আছে? 3D এর অর, 3D এর অর এটাই ছিল, আর 3D এর কোশ্চেন আছে হচ্ছে NiCO4 যৌগটির জ্যামিতিক গঠন, চৌম্বক ধর্ম, ভিভিটি এর সাহায্যে ব্যাখ্যা করো, তার অনেকটাই ছিল হয়তো। ঠিক আছে? এবার হচ্ছে কত তারপর? 134 SC 134, 6 ডিএনডি পড়েছি 134-এর 1-6 আসছে, 1-6 কি বলেছে? এমসিকিউ আছে নিম্নলিখিত কোনটি পাই অ্যাসিড লিগ্যান্ড? ওই পাই অ্যাসিড লিগ্যান্ড হচ্ছে কোনটা বলতো, একদম চ্যাপ্টারের শেষে যেটা পড়লাম না ওটা বারবার কর, চ্যাপ্টারের শেষে একদম চ্যাপ্টারের শেষে যেটা বার করাই আছে, দেখ ওটা ওর মধ্যে লেখা আছে পাই অ্যাসিড লিগ্যান্ড কথাটা, দেখ তো পাবি ওর মধ্যে হয়তো লেখা, ওটার মধ্যে লেখা আছে পাই অ্যাসিড লিগ্যান্ড, না এরকম কোনো ওই যারা ভাই সাইনার্জিক বন্ড ফর্ম করে ওদেরকেই বলে হচ্ছে পাই অ্যাসিড লিগ্যান্ড, ঠিক আছে? ও লিখে রাখো ওর মধ্যে, যারা ওরকম সাইনার্জিক বন্ড ফর্ম করে ওরা হচ্ছে পাই অ্যাসিড লিগ্যান্ড, যারা সাইনার্জিক বন্ড ফর্ম করে ওরা হচ্ছে আমার পাই অ্যাসিড লিগ্যান্ড। সাইনাজিক ফর্ম করে ওই তো ওখানে লেখা আছে ওরাই পাই অ্যাসিড লিগ্যান্ড। তাহলে কোনটা অ্যান্সার হবে? সিও হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? SC134 সিও হচ্ছে আমার অ্যান্সার 1-6। তারপরে 1-6 পর কথা বলছিলি কত? 3-এর
3 3 হচ্ছে NiCO4 CN4-2 এর সামতলিক বর্গাকার গঠনাকৃতি, কিন্তু NiCl4 এর চতুস্থলকীয় গঠনাকৃতি। এটা তো দুখানা তুই আলাদা আলাদা করে ভেঙে ভেঙে করবি, ঠিক আছে, দেখবি হাইড্রেশন আলাদা আলাদা আসবেই, একজনের DsP2 আসবে আর একজনের sp3 আসবে। NiCN4-2 তে আমার যেহেতু CN- স্ট্রং ফিল্ড পেয়ার হয়ে গেল, পেয়ার হয়ে গেলে ওটা চলে আসবে DsP2, তো DsP2 মানেই হচ্ছে আমার বেসিক্যালি সামতলিক বর্গাকার স্কোয়ার প্ল্যানার। আর NiCl4-2 ওটা তো উইক ফিল্ড, তাহলে ওখানে পেয়ারিংয়ের কোনো গল্প না, ওটা sp3 আসছে, ঠিক আছে। তারপর বল ইউপিসি নমেনক্লেচার ইউপিএসসি আছে। ওটা ওটা তো এফি অক্সিজেন জিরো আসছে তো। Fe(H2O4) C2O4 SO4, Fe(H2O4) তাহলে ভাই ওয়াটারের 0 হয়, C2O4 এর কথা হয় -2 আর SO4 এর হচ্ছে -2, তাহলে এফির হচ্ছে কত +4 আসছে, এফির আসছে কত +4। এসব বলার তো -2 ওটাই আছে। SO4 এর -2, C2O4 এরও -2, তাহলে আয়রন হবে কত +4। ওকে, তাহলে মলিকুলের নামটা কি হয়েছে বলতো? ওই জায়গাটা কনফিউশন, তাহলে বাকিটা ঠিকই আছে, শুধু অক্সিজেন সেটটা ভুল। হ্যাঁ, নামটা কি হয়েছে? অক্সালেটো। কি দিয়ে স্টার্ট হয়েছে? টেট্রা অ্যাকুয়া অক্সালেটো আয়রন 4 আয়রন 4 স্পেস সালফেট, তাই তো? ওকে ওটাই কনফিউশন হচ্ছে। ওকে, এই দিকে রয়েছে। তারপর বল। তারপরেটা ঠিক আছে। তারপরে তো বলে দিচ্ছি SC135 এসসি 151 SC151 কতটা আছে? এসসি 151 হচ্ছে 3 3 K3FeCN5NO এর IUPAC নাম লেখো। মানে এনো অক্সিজেন স্টেট কত? NO এর অক্সিডেশন স্টেট কত? ওই জন্য এটা করে দিই, তাহলে করে দাও। আচ্ছা দেখ, আমি ক্লাসে একটা মলিকুল করেছিলাম, কি এফি কি করেছিলাম ক্লাসে, কোন মলিকুলটা করেছিলাম NO দিয়ে? তিনটা করা ছিল। কি করা ছিল? এখন ওই কথাটা আর ওটা একটা এটা ছিল হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, নয় সরি, এটা ছিল হচ্ছে ওই ব্রাউনিং কমপ্লেক্স। মোট তিনটা করা ছিল। ফেরোসায়ানাইডের মধ্যে NO নেই, আরে NO আছে হচ্ছে দেখ একটা ব্রাউনিং কমপ্লেক্সের মধ্যে একটা ছিল, জিরো হলো নাইট্রোসিল, ঠিক আছে, নাইট্রোসিল নাইট্রোসিনিয়াম ছিল, একটা নাইট্রোসিলিয়াম। ওটা 1 হলো +1 হলো। আচ্ছা, K3FeCN5NO এর IUPAC নাম লেখো। কিভাবে এটি প্রস্তুত করা হয় দেখা যাক, এটা বইয়ের মধ্যে আছে কিনা দেখি। K3FeCN5NO বইয়ের মধ্যে দেখি আছে কিনা। তিনটে কম্পাউন্ড করেছিল। আচ্ছা, একটুখানি 9.12 বা 9.13 তোর বইতে যেটা হবে, পুরোনো বইতে 9.12 হবে, দেখ জটিল যৌগের ব্যবহার বার কর, ওই তো যেখানে ছিল তার ঠিক একটা পেজ আগে পড়া হবে, জটিল যৌগের ব্যবহার 1 2 9.12 বা 9.13, জটিল যৌগের ব্যবহার পেয়েছিস? ওদের ওটা মার্ক করে রাখতো। জটিল যৌগের ব্যবহারে পয়েন্ট নাম্বার 1 জৈবিক প্রক্রিয়া জটিল যৌগের ব্যবহার, তার মধ্যে 1 নাম্বার ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম থাকে, 1 নাম্বার পয়েন্ট দেখ লেখা আছে ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম, মার্ক করে রাখলি। সিবিএসসি বোর্ডে প্রচুর আসে এই কোশ্চেন। হিমোগ্লোবিনে থাকে আয়রন, মানে ভাই ওদের স্ট্রাকচারের মধ্যে সব কোঅর্ডিনেশন কম্পাউন্ড, ওর মধ্যে মেটাল কোনগুলো থাকে, সেন্ট্রাল মেটালটা। ভিটামিন B12 থাকে কোবাল্ট, তো জানি ভাই সায়ানোকোবালামিন কোবাল্ট, বায়োমলিকুল সব পড়েছিলাম, ঠিক আছে, এগুলো মার্ক করে রাখলাম। ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম মুখস্থ এখনই করে ফেললাম, ক্লোরোফিলে থাকে ম্যাগনেসিয়াম, কোথায় কি থাকে, হিমোগ্লোবিনে থাকে আয়রন, B12 থাকে কোবাল্ট, ঠিক আছে, বোঝা গেল? কি বলেছে না, K3FeCN5NO, K3FeCN5NO। এনো দু রকম অক্সিজেন স্টেট হয়, +1 হয় 0 হয়। +1 হলে নাইট্রোসিলিয়াম হবে আর 0 হলে নাইট্রোসিলিয়াম। এক্স্যাক্টলি, K3FeCN5NO কিভাবে প্রস্তুত করবে, এটা কোশ্চেন কি আছে? প্রস্তুত নাকি ওই আইইউপিসি। তারপর একটা আছে না, এই ধরনের যৌগটি কিভাবে প্রস্তুত করবে নাকি?
না না ওটা অন্য আছে, আইপিএসি নাম K3FE CN05 এনো। একটু বইয়ের মধ্যে দেখি, বইয়ের মধ্যে প্রচুর আইপিএসি দেওয়া আছে। কত পেজে আছে? বইয়ের মধ্যে আছে আদৌ K3FE CN05 এনো? একটা পাওয়া গেছে, 9.8 কোঅর্ডিনেশন যোগের সমবায়বতা, তার ঠিক উপরেই তার ঘুরিয়ে ঘুরিয়ে আছে নমেনক্লেচার। অনেকগুলো আছে। ওর মধ্যে প্রথম দিক থেকে 5 নাম্বার প্রথম দিকে তো আছে। হ্যাঁ, এইটাই। K3FE CN05 এনো। এখানে কি করেছে ওরা? এগুলো অক্সিজেন দেখাই দিই। নাইট্রোসিল, ঠিক আছে, হ্যাঁ, সিল মানে তাহলে 0 হবে। নাইট্রোসিল মানে 0। K3FE CN05 এনো, নাইট্রোসিল এনো হচ্ছে এখানে 0। ওকে, চলো একটা এক্সট্রা এক্সাম্পল পাওয়া গেল। নাইট্রোসিল হবে, করে দিচ্ছি। তার মানে এখানে Fe+2 হবে, তাই তো? এইবারে পরীক্ষার সময় যদি ভাই এই ধরনের কোনো ওই তিনটে বাদ দিয়ে যদি কিছু দেখতে পাই, এই কোশ্চেনটা আমি চাইলে অন্যভাবে কনক্লুশন আসতে পারতাম। কীভাবে আসতে পারতাম? এটা এত কিছু ওয়েস্ট বেঙ্গলে দেয় না, উচ্চ মাধ্যমিকে তো দেবে না, উচ্চ মাধ্যমিকে আসবে না। ধর এখানে যদি আমি এনোর দেখি, এনো যদি আমার +1 হয়ে যায়, তাহলে বলতো আয়রন কত আসছে? +1 আয়রনের +1 আসছে। আয়রনের +1 কিছু হয়? না, স্টেবল ব্রাউনিং কম্পাউন্ড হতে পারে, তাই না? আয়রন +1 ছিল না ব্রাউনিং কম্পাউন্ডে? ব্রাউনিংয়ের মধ্যে আয়রন ছিল +1, ঠিক আছে? তো ভাই আয়রন +1, এই ব্রাউনিং ছাড়া কিছু এক্সাম্পল আমার তো নেই সেরকম। তো চলো এটা এনো, আমি এটা এক্সট্রা এক্সাম্পল খাতায় মার্ক করে রাখতে পারিস, বইয়ের মধ্যে মার্ক করে রাখলাম এনো অ্যাজ এ 0, ঠিক আছে? K3FE CN05 এনো। তো নাইট্রোসিল তারপরে তো সেমই আছে, K3FE CN05 এনো। তারপর বল, SC152 ছিল এটা, তারপরে SC152, এটা কত ছিল? SC152 আমার 187। 187, তাই তো? একের 5 1/5 বলেছে হচ্ছে নিম্নলিখিত ইলেকট্রন বিন্যাসের কোনটি সর্বাধিক চৌম্বক ভ্রামক প্রদর্শন করে? এটা কিভাবে করি বল? ওই বক্স তো মানে ইলেকট্রন বিন্যাস দিয়ে। ইলেকট্রন বিন্যাস দিয়ে 3d7 3d5 3d8 3d2 আচ্ছা, ওই কোনটা সর্বাধিক চৌম্বক ভ্রামক প্রদর্শন করে, এটা ডাউট ছিল। চৌম্বক ভ্রামক কোনটা সবচেয়ে বেশি প্রদর্শন করবে, যার কার ভ্যালু বেশি হবে? চৌম্বক ভ্রামক, চার হচ্ছে এই এনের ভ্যালু বেশি, এন এর ভ্যালু বেশি, তাই তো? অযুগ্ম হলে এবারে বার করি 3d7 কটা হবে আনপেয়ার্ড ইলেকট্রন। দেখ এখানে তো আমার বলেনি এটা অক্টাহেড্রাল নাকি। 3d7 যেরকম করছি 5টা ঘর পর পর, এখানে তো আমার যেহেতু বলেনি যে ভাই অক্টাহেড্রাল নাকি ডেল্টাও গ্রেটার দ্যান পি ডেল্টাও লেস দ্যান পি, সব কিছুই বলেনি, তাহলে আমি নর্মাল 3D রেসপেক্টেই করি। আমাদের বলেনি যে অক্টাহেড্রাল ফিল্ডে আছে, কোনো রকম স্প্লিটিং হচ্ছে, এগুলো তো বললে তখন আমি ভাই এই ডায়াগ্রামের মধ্যে ফেলতে পারতাম, তখন আমার কিন্তু আলাদা আলাদা হয়ে যেত, তখন স্বাভাবিক 3d7 আলাদা আলাদা হবে, তাই তো? যদি বলি 3d7 ভাই ডেল্টাও লেস দ্যান পি হলে কি হবে, 6 আর এখানে একটা হবে, তখন এন এর ভ্যালু 1। আর যদি আমি বলি ভাই 3d7 ডেল্টাও গ্রেটার দ্যান পি, তখন আমি কি করবো, পেয়ারিং করবো, সরি ডেল্টাও লেস দ্যান পি হলে আমার কি হতো, 3 2 5 আর একে 6 আর একে 7, তখন আমার এন ভ্যালু 3 হতো, তাই তো? যেটা তুই বলছিস নর্মালি। আর যদি ডেল্টাও গ্রেটার দ্যান পি হয়, তখন তো আমার ভাই এন এর ভ্যালু 1 হতো, তাহলে স্বাভাবিকভাবেই তখন আমার ভ্যালুগুলো চেঞ্জ হবে। তো এখানে তো কিছুই বলেনি ওসব, তাহলে আমি নর্মালি করি। নর্মালি ডিতে আমার 7টা ধরলাম, তাহলে আমার আনপেয়ার্ড কত 3, এর থেকে বেশি কিছু আছে? 3d5 এ 5খানেই তো আনপেয়ার্ড, তাহলে তো হয়ে গেল। তাহলে 3d5 এ আমার অ্যান্সার হচ্ছে 3d5। আচ্ছা 3d5ই আশা করি। দেখলো কি আছে দেওয়া আছে, দেখি অ্যান্সার কি আছে, কত নম্বর এটা? SC187। দেখে বলি। একের 5 यार ये तो कुछ भी हो। একের 5 আছে হচ্ছে বি আছে, বি এ কোনটা আছে? একের 5 এই D5টা আছে খুব সম্ভবত, নাকি? বি তে ডি5 আছে, তাহলে তাই হলো ডি5। একের 5 এই 3d5 আছে, ওকে। বিতে আছে হচ্ছে 3d5, তারপর 187 পর 241 241।
অসমিয়াম ধাতুর সর্বোচ্চ জারণ স্তরটি হলো, এটা এটা তো অসমিয়াম না, NiCN4 কিছু নেই? আচ্ছা আছে একটা, S5 নাম্বার, sp3d2, কোনটা sp3d2 হবে? চারটে অপশন আছে, NiCN4-2, FeCN4-, CONH3 6+3, FeF6-3, ঠিক আছে? sp3d2 কোনটা হবে এদের মধ্যে? শুরু করা যাক sp3d2। মানে sp3d2 মানে কি বুঝছি বলতো, পেয়ার হবে না হবে না বল দেখি, sp3d2 মানে এতদিন একটু বোঝার মতন হয়ে গেছে বয়স, না করেই বলতে পারবো। হচ্ছে এইদিকে হবে। sp3d2 মানে কি পেয়ার হবে আদৌ, পেয়ারিং হবে? পেয়ারিং হবে না, পেয়ারিং হলে তো ভাই ডিতে দুখানা ফাঁকা হয়ে যাবে, হ্যাঁ। আর ডিতে যখনই দুখানা ফাঁকা হবে তখন আমরা D2 sp3 দিকে চলে যাবে। বুঝতে পারছি না ভাই, এতদিন করে করে বুঝে গেছি এটা। এইবারে অপশনগুলোর দিকে যাই, NiCN4-2, আমি এটা তো বলছি। সায়ানাইড স্ট্রং ফিল্ড, হুম। নিকেলের মাথায় আছে +2, তাহলে নিকেল হচ্ছে আমার কথা ভাই 4s038, নিকেল +2 4s038, হ্যাঁ। পেয়ারিং করতে তো হবেই কারণ সায়ানাইড আছে। তবে পেয়ারিং যখনই করলাম 3d8 মানে কি, 3d8 মানে হচ্ছে 5খানা, কটা আছে আনপেয়ার্ড? দুটো। দুটো আনপেয়ার্ড আছে, ওটাকে আমি পেয়ারিং করে দিলাম, হয়েছে? ওটাকে প্যাডিং করলো তো এইদিকে আচ্ছা, একটা বক্স ফাঁকা যাচ্ছে। এইবারে পেয়ারিং করলাম, এই একটা ফার্স্ট ফাঁকা আছে ভাই, আরেকটা চল দেখি, NiCN4, আমি ওটা ওই জন্যই প্রশ্নটা করেছি। আরে D গেল, S গেল, P আসছে পরে, Ni+2, NiCN4 মাথায় -2, NiCN4 ভাই, এটা NiCN, ভালো করে দেখ, এটা NiCN, CN আছে 4খানা, কোঅর্ডিনেশন নাম্বার 4, কোঅর্ডিনেশন নাম্বার 4 মানে আমার হাইব্রিডেশন কি হবে, আইদার DsP2 বা sp3, তো D2 sp3 তো দরকার নেই, ও তো ওইখানেই ক্যান্সেল, ও আছে কোয়াড্রেশনে 4 আছে। ঠিক আছে, তো তখন ওখানেই ক্যান্সেল হয়ে গেল, ওই জন্য ভাবছিলাম এটা কিরকম একটা হয়ে যাচ্ছিল। ঠিক আছে? এইটা দেখছি এদিকে একটা ডি ফাঁকা পড়ে যাচ্ছে, আবার ওইদিকে হ্যাঁ, তাহলে মানে তুই যখনই কোশ্চেন পাবি ফার্স্টে দেখবি কোঅর্ডিনেশন নাম্বার কত আছে, তাহলে বাকিটা হয়ে যাবে, মানে বাকিটা তাহলে এখন পেরে যাবো। তাহলে তো বাকিটা আমার হচ্ছে, এবার তাহলে বাকিটা করেই ফেলি, NiCN4-2, তাহলে ও তো ফার্স্টেই ক্যান্সেল, ও তো হবেই না, ও তো অপশন দিকে আগেই বুঝে গেল, কিছু করতেই হবে না, ওই জন্য 4 মানে ভাই ও ফার্স্টেই ক্যান্সেল হলো। সেকেন্ড FeCN6, সেকেন্ডটা কি হবে না, সেকেন্ডটাও দেখ 4, সেকেন্ডটাও 4, তাহলে সেকেন্ডটা হচ্ছে না, অপশন নাম্বার সি বা ডি এর মধ্যে এটা অ্যান্সার sp3d2, ঠিক আছে? এবার কি হবে বার করা যাক, দেখলি বলে যাবো। অপশন নাম্বার সি, সিতে কি আছে বলে দিচ্ছি। CONH3 মাথায় +3, কোবাল্ট NH3 মাথায় +3, তারপরে কোবাল্টের +3 চার্জ হচ্ছে। কোবাল্টের +3 হলে কি হবে, এটা স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড, পেয়ারিং হবে না হবে না? ফিল্ড NH3 উইক ফিল্ড, তাহলে হবে না। পেয়ারিং তো তার আছে। CONH3 মাথায় +3, এটা স্ট্রং না উইক হবে, খাতার মধ্যে দেখ উইক ফিল্ড তো NH3। ভালো করে দেখ, CONH3 মাথায় +3, কোবাল্ট +3 এর কেসটা খাতার মধ্যে একটা কটা আছে কেস, কোবাল্ট +3 পেয়ে যাবি খাতার মধ্যে, CONH3 কোবাল্টের স্পেশাল কেসগুলোর মধ্যে। তুই যাবে কোবাল্ট আছে বলে। কোবাল্ট নিকেল আর কপারের +3। ঠিক আছে? কোবাল্ট +3 হচ্ছে স্ট্রং ফিল্ড হয়ে গেল, অ্যামোনিয়া আছে বলে, আর ভাই কাটা কাটা থাকলে উইক হবে, দেখবি কতগুলো লেখা আছে, F- থাকলে উইক হবে, ঠিক আছে, লেখা আছে তো? তাহলে কোবাল্ট +3 এখানে আমার কি হলো, স্ট্রং ফিল্ড, তাহলে পেয়ারিংটা আমার এখানে হবে, CONH3 এখানে আমার পেয়ারিং হবে, তা কোবাল্ট +3 ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, কোবাল্টের অ্যাটমিক নাম্বার হচ্ছে 27, তাই তো? তাহলে 4s036 কোবাল্ট +3, ঠিক আছে, তাহলে এখানে পেয়ারিংটা আমার হলো, বুঝলি? তাহলে ডিতে দুখানা ঘর ফাঁকা করলাম, করে আমার এটা তাহলে D2 sp3 হচ্ছে। অপশানে কি জানতে হয়েছে, ওই কোনটা sp3d2, তাহলে এরপরে থাকলো অপশন নাম্বার ডি, ডি আমার এটা অ্যান্সার, বা মিলিয়ে দেখতে অ্যান্সার, ABC ক্যান্সেল হয়ে গেল, অপশন নাম্বার ডি হচ্ছে আমার পড়ে থাকছে, কত বললাম 241। 241-এর 1-এর 5, 241 এর 1 এর 5 হচ্ছে এ এ। কি আছে? হ্যাঁ এই তো দাও। 241, তাই তো? 241-এর 1-এর 5 এই তো দাও। sp3d2 সংকরণযুক্ত ধাতব আয়ন NiCN4-2, কোন অ্যাঙ্গেলে এ দিয়েছে আমার জানা নেই, ঠিক আছে? আমরা অ্যানসার ওই ইউটিউবে ওই ইউটিউবে একটা মার্ক করে দিলাম। বাদ দে, এটা কোনোদিনই হতে পারে না। ভুল করে লিখে দিয়েছে। এবার 271। 271 হচ্ছে 271 এর 1 এর এমসিকিউ টা 4 বা 5 হবে। নিচের কোনটা সর্বাধিক স্থায়ী,
আচ্ছা ভালো করে দেখবি, নিচের কোনটা সর্বাধিক স্থায়ী, ভালো কোশ্চেন। এই ধরনের কোশ্চেন যখন ক্লাসে টেস্ট পেপার করেছেন তখন প্রবাবলি করেছিলাম আমার মনে আছে। দেখ 1-এর 4 নাম্বার কোশ্চেন, ঠিক আছে, কোনটা সবচেয়ে বেশি স্টেবল খাতার মধ্যে দেখ। কোনোদিন না কোনোদিন তোকে বলেছিলাম চিলেট এফেক্ট, বলেছিলাম না চিলেট এফেক্ট, যেখানে আমার চিলেট কম্পাউন্ড ফর্ম হবে, চিলেট বা কিলেট, দেখি খাতার মধ্যে বলা আছে, রিং ফর্ম করে। যেখানে আমার রিংটা ফর্ম হবে, ঠিক আছে। তাহলে ভাই এদের মধ্যে যেটা চিলেট রিং আছে সেটা হচ্ছে আমার হবে সবচেয়ে বেশি স্টেবল। এর মধ্যে ভাই যেটা আমার চিলেট কম্পাউন্ড ফর্ম করবে সেটা আমার সবচেয়ে বেশি স্টেবল হবে। তো খাতার মধ্যে তো ভাই ভুড়িয়ে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়ার সময় অনেক ছবি টবি এঁকেছিলাম। এখন 4টে অপশনের মধ্যে ভালো করে দেখ 4টে অপশন কী কী আছে বল, 4টে অপশন কী কী আছে। ফার্স্ট অপশন আমি দেখি ভাই কোনটায় চিলেট ফর্ম হবে, চিলেট মানে একটা রিং ফর্ম হবে, কোথায় বল, কোথায় ফার্স্টটা বল, কী আছে অপশনটা, ফার্স্ট অপশনটা বল। NiCl মূলফল মাঝে মাইনাস। NiCl4 -2 বল, এটা চিলেট ফর্ম হবে। Cl তো ভাই মনোডেন্টালি, ওরা কীভাবে চিলেট বানাবে, Cl না Cl। CN কি চিলেট বানাবে? চিলেট বানাতে গেলে একটা রিং ফর্ম করতে হয়, রিং ফর্ম করে এরকম একটা লিগ্যান্ডের উদাহরণটা দেখি, ইথেন 1,2-ডাইমিন, অক্সালেটও বানাবে, ঠিক আছে। এসব অক্সালেটের ছবি টবি খাতায় দুটো দেখবি আঁকা আছে, এদিক থেকে ওদিকে OX আঁকতাম, লিখতাম মাঝখানে, তারপরে EN লিখতাম, ঠিক আছে, ইথেন 1,2-ডাইমিন, অক্সালেটও, এসব জ্যামিতিক আইসোমার, তারপরে হচ্ছে অপটিক্যাল, এসব ছবি টবি এঁকেছি সব, ঠিক আছে। আচ্ছা তাহলে আমার ফার্স্টটা হবে কি চিলেট, ফার্স্টটা আমার চিলেট হলো না, তাহলে সেকেন্ডটা হবে। সেকেন্ডটা বাদ দিচ্ছি। গ্লাইসিন আমি জানি না, GLY মানে হচ্ছে গ্লাইসিনেটো মানে কি বেসিক্যালি সেকেন্ডটাই হবে। গ্লাইসিন, আমার মনে আছে গ্লাইসিনের স্ট্রাকচার কোন চ্যাপ্টারে পড়েছি, গ্লাইসিনের স্ট্রাকচার বায়োমলিকিউল। বায়োমলিকুলস, ঠিক আছে। গ্লাইসিনের স্ট্রাকচার হচ্ছে আমার এরকম CH2NH2 COOH, তাই না, CH2NH2, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে COOH, ওকে। হাইড্রোজেন যদি সরিয়ে নিই তাহলে আমার কি হয়ে যাবে বলতো, C+- ওকে, C+- হবে অবশ্যই। গ্লাইসিনের করেসপন্ডিং আয়ন যেটা হবে হচ্ছে এটা, আমি জুইটারও না কিনি, এটা গ্লাইসিনের করেসপন্ডিং আয়ন, এটা হচ্ছে আমাদের একটা বাইডেন্টেড লিগ্যান্ড, অবশ্যই বাইডেন্টেড লিগ্যান্ড কী হবে, নাইট্রোজেন লোন পেয়ার দেবে, অক্সিজেন আমার হচ্ছে মাইনাস আসতে দেবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এর যদি আমার দেয় কোনো মেটালকে এদিক থেকে দিলে এদিক থেকে দিল, এটা চিলেট রিং ফর্মে দেখতে পাচ্ছি, এটা 5 মেম্বার